আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুন ইসলাম। প্রথমেই সংবাদ শিরোনাম। এক থেকে ৪৫,১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের অনুমোদন। সিএসির সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের বৈঠক। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিবে কমিশন, জানালেন সিএসি। ভোট ও কথা বলার অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা। দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র দেখতে চায় মানুষ, বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিহার করুন। শব্দ দূষণ রোধ করার সরকারের পাশাপাশি সকল নাগরিকের দায়িত্ব, বললেন পরিবেশ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসী বিরোধী অভিযানে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু। প্রতিবাদে রাস্তায় নেমে শত শত মানুষের বিক্ষোভ। এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে প্রথম সাব নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যেই সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২,০১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২,২৯১ কোটি ৭৮ লাখ টাকা। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এইসব প্রকল্পের মধ্যে নতুন ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধির ৫টি প্রকল্প রয়েছে। সভায় উপদেষ্টা পরিষদ ও পরিকল্পনা কমিশনের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলো হলো রাঙামাটি মহালছড়ি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, মুন্সিগঞ্জ সড়ক বিভাগের ৩টি আঞ্চলিক ও ১টি জেলা মহাসড়ক উন্নয়ন, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, দ্বিতীয় সংশোধিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ এবং পার্কে পর্যটন সুবিধা উন্নয়ন, স্যানিটেশনের নারী উদ্যোক্তা এবং কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ স্থাপনা নির্মাণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণ, ২০০০ রামু কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তের ঘুমধুম দ্বিতীয় সংশোধিত উত্তরাঞ্চলের মানুষের জন্য ১,০০০ শয্যার বাংলাদেশ চীন মৈত্রী সাধারণ হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন, শিক্ষা ও যুব খাতে ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের বিকল্প শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, নদী ভাঙন রোধ, ড্রেজিং, রাবার ড্যাম নির্মাণ ও আড়িয়াল বিল এলাকার সমন্বিত পানি ও ভূমি ব্যবস্থাপনা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প প্রথম সংশোধিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন কী প্রস্তুতি নিয়েছে তার সকল প্রক্রিয়া সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
তারা কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। সিইসি বলেন, বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল এবং আগামীতে তারা ইসিকে সার্বিক সহযোগিতা করবেন। এর আগে আজ সকাল 10টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। এটা তাদেরকে আমরা বুঝিয়েছি, অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল election আমরা ইনশাআল্লাহ উপহার দিতে পারবো in a safe environment. We are convinced about the preparations. They presented all the different steps that they have taken over the last 6 months or so that's what we listened to today. There was a lot of questions also from the public where they clarified with a lot of information and data, so I think we're very satisfied with that. বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পাশাপাশি সার্বিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আজ চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে এক নির্বাচনী জনসভায় কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধী যে দলেরই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে। কেউ যাতে ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট আব্দুল্লাহ আল মামুনের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারণার গতি ততই বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশে যোগ দিতে সকাল থেকে দলে দলে মানুষ আসতে থাকে সমাবেশ স্থলে। একসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো পলো গ্রাউন্ড ময়দান। বিশেষ করে তারেক রহমানের আগমনকে ঘিরে মানুষের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। আমরা ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে একে ডাকে একে সুরে আমরা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আমরা তো আজ 17 বছর বহুত নির্যাতন হয়েছি। আগামী 12 তারিখে আমরা উক্তবক্ত হিসেবে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে দেশের প্রধানমন্ত্রী বানাইতে চাই। আজকে রেসালম পয়সা হয়েছে আর আমি রাস্তায় ভিখারি। আমি সাধারণ দলের চাকরি করে কোন আইন শৃঙ্খলারও একটা বিচার পাই নাই। আজকে আমি রাস্তায় ভিখারি। অনেক ভালো লাগতেছে। আমাদের প্রান্তীয় নেতা উনি চট্টগ্রামের মাটিতে আসবেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, চট্টগ্রামের সাথে তার দীর্ঘদিনের আবেগ জড়িয়ে আছে। তিনি বলেন, এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পাশাপাশি এর সার্বিক উন্নয়ন করা হবে। বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে এর টুটি চেপে ধরা হবে। এজন্য তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চান। যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা
একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। গত ফ্যাসিস্ট আমলে দেশের মানুষের ভোট ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, আবারও একই ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দেন। দীর্ঘ 21 বছর পর বন্দরনগরী চট্টগ্রামে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার পরিকল্পনার কথা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সমর্থন চাইলেন চট্টগ্রামবাসীর। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড থেকে মামুন আব্দুল্লাহ, বিটিভি নিউজ। চট্টগ্রামের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত নির্বাচনী মহাসমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নিপীড়ন, নির্যাতন ও ঘুষ দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা সমাবেশে যোগ দেয়া নেতাকর্মী ও সমর্থকদের। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ। প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ উৎসব মুখরিত ছিল চট্টগ্রামের পুরো বিএনপি পরিবার। সমাবেশে আগমন ঘটে কয়েক লাখ নেতাকর্মী, সমর্থক ও জনতার, যাদের প্রত্যাশা একটি নতুন বাংলাদেশ গঠন হবে তারেক রহমানের নেতৃত্বে। আমাদের এখানে যারা অন্তত পক্ষে চলাফেরা করতে পারে সবাই চলে আসছে, সকাল 7টা বাজে চলে আসছে। অত্যন্ত ভালো লাগছে, খুশির কোনো শেষ নেই। আমরা তারেক রহমান থেকে অনেক কিছু আশা করি। উনি বাংলাদেশে আগমনের পর থেকে বাংলাদেশের রাজনীতি অনেকটা পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ উনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের সব দিক দিয়ে, অর্থনৈতিক, স্বাস্থ্যের দিকে, সব দিকে ইনশাআল্লাহ উন্নতি হবে। প্রায় 20 বছর পর চট্টগ্রামে আসলেন তারেক রহমান। তার এই নির্বাচনী সমাবেশের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে মনে করেন সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা। জনাব তারেক রহমান বাংলাদেশের নতুন যে রাজনীতির সূচনা করেছে, এই রাজনীতিটা বাংলাদেশের জনগণের একবারে রোড লেভেল থেকে আপ টু সবার জন্য এটা কল্যাণকর হবে। আমাদের নেতা আসছে, অবশ্যই ওনার মা দোয়া ইনশাআল্লাহ কবুল হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমান সরকার গঠন করলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে তারা আশাবাদী। তারেক রহমান দেশে ফেরার পর থেকেই দেশের রাজনৈতিক পরিবর্তন সূচিত হচ্ছে বলে তারা মনে করেন, যা ভবিষ্যতে দেশের সুশাসন আরও নিশ্চিত করতে সহায়ক হবে। পুরা চট্টগ্রামের ভিতরে জনসমুদ্র, এখানে মানে রাস্তাঘাট, পলো গ্রাউন্ডে, মাঠে তো জায়গা নাই। পুরা নিউ মার্কেট হইতে 2 নম্বর গেট হইতে অক্সিজেন হইতে পুরা চট্টগ্রাম টাউন অচল জনসমুদ্র। তারেক রহমানের যে বক্তব্য দিয়েছে, আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, যদি এগুলা উনি সরকার গঠন করে ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমাদেরকে সঠিকভাবে উনি বুঝিয়ে দেয়, তাহলে এই দেশ অনেকভাবে এগিয়ে যাবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনের একটি বিশাল প্রভাব ফেলবে এই জনসভা। আমাদের তারেক রহমান এই সোনার বাংলাদেশকে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি করবে এবং দুর্নীতিমুক্ত একটা সোনার বাংলাদেশ করবে। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই চট্টগ্রামের উন্নয়নের জন্য এবং চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট কাজ করবে। সমাবেশে আগত জনতা বিগত 17 বছরে বিএনপির আন্দোলন সংগ্রাম, প্রতিপক্ষের দমন নিপীড়ন ও পেশিবাদের ইতিহাস তুলে ধরেন। আসন্ন সংসদ নির্বাচনে জনগণের রায়ে সেই দমন পীড়নের রাজনীতি ও পেশিবাদের কবর রচনা হবে বলে আশাবাদী। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
ফেনীতে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তুলে বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে পাঠানো হবে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের মানুষ এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে আরও স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের ফসল রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও খাল খনন কর্মসূচি শুরু করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ দিতে ফেনীবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এর আগে সড়ক পথে চট্টগ্রাম থেকে ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননের পরিকল্পনা নিয়েছে বিএনপি। জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সকালে চট্টগ্রামের একটি হোটেলে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, কোনো পরিকল্পনাই সফল হবে না যদি আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি রোধ করা না যায়। আমরা মোটামুটিভাবে পরিকল্পনা নিয়েছি। এই যতটুকু আপনার চট্টগ্রাম শহরে যেরকম আছে, বিভিন্ন জেলা বা উপজেলা আছে, ঢাকা শহর সহ বড় শহর সবগুলোতে আছে। এই জলাবদ্ধতা সামগ্রিকভাবে যেন আমরা চিন্তা করি, এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাল খনন। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, কারণ শহর গ্রাম এই ভোকেশনাল ইনস্টিটিউটগুলো ঠিকভাবে কাজ করছে না। আমরা এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি। এগুলো থিওরিগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি এবং ক্লাস 10 থেকে 12 আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান, যেগুলো থিওরি ক্লাস 7 থেকে শুরু হবে, প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা নিয়ে যেতে চাচ্ছি। মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা প্রথম দিতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাস ফ্রম 9 to 12 ক্লাস। আমাকে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেটা সমস্যাটা সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা হলো একটা। আপনি যেটি বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস করতে হবে এবং এটা সরকারের একার কাজ না, এটা আমার আপনার আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কোনো প্ল্যানিং সাকসেসফুল হবে না যদি আমরা দুটো ইস্যুকে অ্যাড্রেস না করি। একটা হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা, মানুষের নিরাপত্তা, নিরাপদ করা মানুষকে, এইটা যদি এনশিওর করতে আমরা না পারি এবং অ্যাট দ্য সেম টাইম করাপশনকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, করাপশনকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি, তাহলে আমরা যত যাই প্ল্যান করি হবে না। অনুষ্ঠানে 50টি বিশ্ববিদ্যালয়ের 340 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। দেশের মানুষ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র দেখতে চায়। তিনি আজ রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় নির্বাচনী সমাবেশে এইসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে ভোটাররা সুযোগ দিলে মানুষের সমস্যার সমাধান এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা হবে। সমাবেশে ঢাকা 4 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা 5 আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন সহ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 রায় দেবার কথা রয়েছে। এর আগে গত 20 জানুয়ারি মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও তারিখ পিছিয়ে 26 জানুয়ারি করা হয়। এদিকে পতিত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলে। ট্রাইব্যুনাল 1 আজ এই মামলার সাক্ষ্য দেন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। এর আগে 19 জানুয়ারি প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী।
অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আজ প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2A সকালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শেষ হলে মামলাটির রায়ের পালা। সকালে এই দুই মামলায় গ্রেফতার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিহার করুন। শব্দ দূষণ রোধ করা সরকারের পাশাপাশি সকল নাগরিকের দায়িত্ব। আজ ঢাকা বিমানবন্দর এলাকায় সরকার ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ ও সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সমাবেশে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা বলেন। তিনি বলেন, সড়কে আইন ভাঙলে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পুলিশ যেভাবে গাড়ির ব্যাপারে দণ্ড আরোপ করে একইভাবে হর্নের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সড়কে হর্ন বাজানো নিরুৎসাহিত করতে সকলকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। সমাবেশে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। জটিলতার মধ্যে একটা ছিল যে আমাদের আইনে পুলিশকে এই বিষয়ে কোনো ক্ষমতা দেওয়া ছিল না। সেইটা আমরা এখন অ্যাড্রেস করতে সক্ষম হয়েছি এবং পুলিশ যেভাবে করে তার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গাড়ির অন্যান্য আইন ভাঙলে শাস্তি আরোপ করে, ঠিক সেইভাবে শব্দ দূষণের ক্ষেত্রেও শাস্তিটা আরোপ করতে পারবে। আমরা যার যার জায়গা থেকে যে শব্দ দূষণ করি সেটার ব্যাপারেও আমরা সচেতন থাকি। আমরা প্রত্যেকের আপাতত যদি আমরা শুধু হর্নের উপরই মনোনিবেশ করি, আমি পৃথিবীতে আর কোনো দেশ এরকম দেখিনি এই পরিমাণ হর্ন বাজে। কারণে অকারণে এটা একটা অভ্যাস। সো প্রথম একটা অনুরোধ থাকবে সকলের প্রতি, অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। মিনিয়াপলিস শহরে কেন্দ্রীয় বাহিনী এই অভিযান চালায়। এর প্রতিবাদে বিপুল মানুষ রাস্তায় নেমেছেন। মিনিয়াপলিসের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান সাংবাদিকদের বলেছেন, শনিবার 37 বছর বয়সী এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। ওই ব্যক্তি মিনিয়াপলিসের বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক ছিলেন। তার বাবা মা তাকে অ্যালেক্স পেট্রি নামে পরিচয় দিয়েছেন। তিনি একটি আইসিইউতে নার্স হিসেবে কাজ করতেন। মিনিয়াপলিসে কয়েক সপ্তাহ ধরে ইমিগ্রেশন আইন প্রয়োগ ও অন্যান্য ফেডারেল এজেন্টদের মোতায়েন চলছে এবং তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গত 7 জানুয়ারি পুলিশের গুলিতে 37 বছর বয়সী রেনে গুড নামে একজন নিহত হওয়ার পর থেকে প্রতিদিনে মিনিয়াপলিসে ব্যাপক প্রতিবাদ চলছিল। গুলিতে মৃত্যুর এ ঘটনা প্রতিবাদকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন। তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 13,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তত 17টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 14 কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 40% বেশি শীত ঝড় সতর্কতার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড অঞ্চল জুড়ে ভারী তুষারপাত, বরফ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে টানা কয়েকদিন তীব্র শীতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জনগণকে। আফগানিস্তানে প্রবল
তুষারপাত ও ভারী বর্ষণে গত 3 দিনে অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য ও উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রাকৃতিক এই দুর্যোগে 110 জন আহত হওয়ার পাশাপাশি 458টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই ঘরের ছাদ ধসে এবং তুষারপাতে মারা গেছেন। এছাড়া হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রায় ফ্রস্ট বাইট বা ঠান্ডার কামড়ে অনেকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্যোগে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সালং মহাসড়ক সহ বেশ কিছু প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে কাবুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পারওয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। উজবেকিস্তান থেকে আমদানিকৃত বিদ্যুতের একটি প্রধান ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কাবুল সহ প্রায় 12টি প্রদেশ বর্তমানে বিদ্যুৎহীন রয়েছে। তুষারপাতে অনেক গবাদি পশু মারা গেছে এবং অসংখ্য দোকানপাট ধসে পড়েছে। বামিয়াং প্রদেশের পাহাড়ি পথে আটকা পড়া পর্যটক ও বাসিন্দাদের কাছে জরুরি খাবার পৌঁছে দিচ্ছে উদ্ধারকারী দল। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া তুষার আবৃত সড়কে যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এছাড়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারেরও বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের তথ্য মতে, গত বুধবার প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে একটি বাড়ির ছাদ ধসে 6 শিশুর মৃত্যু হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানের জন্য এই প্রাকৃতিক দুর্যোগ এক নতুন মানবিক বিপর্যয় ডেকে এনেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর দুবাইগামী ফ্লাইট পুনরায় চালু করেছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইরানের চলমান সরকারি বিরোধী আন্দোলন দমনে অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হামলার হুমকি দেওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হয়। এই অবস্থায় গত শুক্রবার এয়ার ফ্রান্স জানায়, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিছু গন্তব্যে ফ্লাইট স্থগিত রেখেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এয়ার ফ্রান্সের সহযোগী ডাচ বিমান সংস্থা KLM মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ রেখেছে। KLM জানিয়েছে, তারা তেলাবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরাক, ইরান, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশপথ এড়িয়ে চলবে। এদিকে মার্কিন যুদ্ধজাহাজের একটি বড় বহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে ট্রাম্পের ঘোষণার পর নতুন করে এই ফ্লাইট বিঘ্ন দেখা দেয়। বিদেশিদের বাড়ি ও সম্পত্তি কেনার সুযোগ রেখে নতুন একটি আইন কার্যকর করেছে সৌদি আরব। এর ফলে নির্দিষ্ট শর্ত মেনে দেশটিতে অবস্থানরত বিদেশি ছাড়াও বাইরের নাগরিকও বাড়ি কেনার সুযোগ পাবেন। এতে সৌদি আরবে বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি রিয়েল এস্টেট ব্যবসায় আসবে নতুন গতি, বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে বিদেশিদের জন্য বাড়ি ও সম্পত্তি কেনার সুযোগ দিয়ে নতুন আইন কার্যকর করেছে দেশটির সরকার। চলতি জানুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে, যা সৌদি আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এই নতুন নিয়মের ফলে সৌদি আরবে বসবাসরত বিদেশিরা যেমন বাড়ি কিনতে পারবেন, তেমনি সৌদির বাইরে থাকা বিদেশিরাও সরাসরি প্রপার্টি কেনার সুযোগ পাবেন, তবে নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতার মধ্যে। তবে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় কোনো বিদেশিকে বাড়ি বা জমি কেনার সুযোগ দেওয়া হবে না। ধর্মীয় গুরুত্ব ও নিরাপত্তার কারণে এই দুই শহর বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিষিদ্ধ রাখা হয়েছে। সৌদির বাইরে থেকে যারা বাড়ি কিনতে চায় তাদের জন্য নির্ধারিত করা হয়েছে বিশেষ অঞ্চল রিয়াদ ও জেদ্দা। এই নির্দিষ্ট অঞ্চলের বিস্তারিত মানচিত্র আগামী মার্চ মাসের মধ্যে প্রকাশ করবে সৌদি সরকার। প্রপার্টি কিনতে করতে হবে সৌদি আরবে বর্তমানে বসবাসরত বিদেশিরা তাদের ইকামা নম্বর ব্যবহার করে সরাসরি অনলাইনে পোর্টালে আবেদন করতে পারবেন। তারা নির্ধারিত এলাকার বাইরে নিজের থাকার জন্য একটি বাড়ি কেনার অনুমতিও পাবেন। অন্যদিকে যারা সৌদি আরবে বসবাস করেন না, যেমন বাংলাদেশ থেকে কেউ বাড়ি কিনতে চাইলে তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি নিতে হবে। এরপর অনলাইনে আবেদন করে প্রপার্টি কেনার অনুমতি নিতে হবে। যে কোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে দিতে হবে সর্বোচ্চ 5% রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স। ভুল তথ্য দিয়ে বা বেনামে প্রপার্টি কিনলে রাখা হয়েছে কঠোর শাস্তির বিধান।
এই ক্ষেত্রে সর্বোচ্চ 1 কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা থাকবে সরকারের। সৌদি আরবে বাড়ি কিনতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী রিয়াদ ও জেদ্দায় 1 রুমের একটি বাড়ি কিনতে লাগতে পারে প্রায় 1 কোটি টাকা। 2 থেকে 3 রুমের ফ্ল্যাট কিনতে খরচ হতে পারে প্রায় 1 কোটি 70 লাখ টাকা। বিলাসবহুল বা বড় ফ্ল্যাট কিনতে লাগতে পারে প্রায় 3 কোটি 25 লাখ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত সৌদি আরবের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং দেশটির রিয়েল এস্টেট বাজারে নতুন গতি আনবে। তবে নির্দিষ্ট অঞ্চল, কঠোর নিয়ন্ত্রণ ও শাস্তির বিধানের মাধ্যমে নিজস্ব নিরাপত্তা এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখতে চায় সৌদি সরকার। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ, চট্টগ্রাম। আবারও দেশের খবর। দেশে কারিগরি শিক্ষার প্রসার ও এই খাতে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল চাকরি মেলা 2026। দিনব্যাপী মেলায় অংশ নেয় অন্তত 17টি দেশীয় প্রতিষ্ঠান। আমজাদ হোসেনের প্রতিবেদন। হাতের নাগালেই চাকুরির ব্যবস্থা। দূরের শহর ঢাকা কিংবা দেশের অন্যত্র না গিয়ে নিজ ক্যাম্পাসেই মিলছে এমন সুযোগ। এ লক্ষ্যে চট্টগ্রামের উত্তর হালি শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে জব ফেয়ার 2026। এতে সকাল থেকে চাকরি প্রত্যাশীদের সরব উপস্থিতি দেখা গেছে। কোম্পানির বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা পছন্দের চাকরির খোঁজ নিচ্ছেন। আমার এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে মানে সামনের দিকে এগানোর চেষ্টা করছি আর কি। এখন তো যেমন ধরুন কেউ তো বসে নেই, তো আমিও চেষ্টা করছি যে 4টি স্টল ভিজিট করেছি। আমি জবের অ্যাজ এ অপারেটর জয়েন হতে যাচ্ছি, কারণ এই কাজের উপর এক্সপিরিয়েন্স আছে আমার। তো 4টা সিভি ড্রপ করা হয়েছে, এখন দেখা যাক কি করা যায় ফিউচারে। মেলায় স্থানীয় 17টি কোম্পানির স্টল দিয়েছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলো তাদের কার্যক্রম এবং সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। আমরা সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো থাকে ওগুলো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সেবা প্রদান করে থাকি। আমাদের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ক্লায়েন্ট আছে প্রায় 400+। যারা এখানে ক্যান্ডিডেট আছে তাদের যথেষ্ট আমি দেখতেছি আগ্রহ আছে, তারা যথেষ্ট সাড়া দিচ্ছে, সিভি দিচ্ছে, তারা এসে জিজ্ঞেস করতেছে, তাদের জানা আগ্রহটা অনেক বেশি। সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে চাকুরি মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ। লোকাল ভিত্তিক যে সংগঠনগুলি, যে প্রতিষ্ঠানগুলি তারা আমাদের ট্রেড নির্ভর চাকরি জবের সাথে জড়িত আছে, তাদেরকে আমরা এখানে দাওয়াত করেছি। তাদের প্রতিষ্ঠানগুলিতে কি কি ধরনের চাকরির সুযোগ আছে তারা এটা থেকে একটা লিঙ্কেজ করে দেওয়া ইন্ডাস্ট্রিগুলির সাথে, এটাই আজকে আমাদের মূলত উদ্দেশ্য, যাতে তারা যারা পাশ করছে তারা যাতে একটি দক্ষ হতে পারে এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে, তাদের কর্মক্ষেত্রে যাতে তারা বিচরণ করে দেশের দারিদ্রতার বিমোচন করে স্বনির্ভর আত্মনির্ভরশীল হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে তারা গড়তে যাতে কর্মমুখী হতে পারে, এই উদ্দেশ্যে আমাদের জব ফেয়ার। কর্মসংস্থান যে প্রতিযোগিতামূলক অবস্থা, এটি যেন আমাদের শিক্ষার্থীরাও অনুধাবন করে এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ওরা আরেকটু নিজেরা সচেষ্ট হয়, নিজেদেরকে আরও অধিকতর যোগ্য করে তোলে, এগুলো আমাদের ইচ্ছা। তা আমরা আশা করি এই আয়োজনের ভিতর দিয়ে আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে এবং আমাদের শিক্ষার্থীরা এই যে প্রযুক্তি নির্ভর আজকের সমাজে নিজেদেরকে কোথায় কোথায় প্লেস করবে, নিজেদের যোগ্যতা কোন জায়গায় বাড়াবে, অর্থাৎ শিক্ষা ও জ্ঞানভিত্তিক একটা দক্ষতাভিত্তিক কর্মশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ওরা সচেষ্ট হবে। পরে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অ্যাসেট প্রকল্পের আওতায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও কারিগরি শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির ট্রিপলি বিভাগের অধ্যাপক আশুতোষ নাস। বক্তব্য রাখেন অ্যাসেট প্রকল্পের ফোকাল পয়েন্ট ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ABM সোহরাওয়ার্দী হাসান সহ অন্যান্যরা। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,247.26, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.09 ভাগ কম। এছাড়া সিএসটি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,836.66, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.27 ভাগ কম। আজ 154টি কোম্পানির 9,84,361টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 9,27,79,000 টাকারও বেশি। এর মধ্যে 66টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 71টির দাম কমেছে এবং 17টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 34 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 37 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 5টা 31 মিনিটে, জোয়ার দুপুর 12টা 6 মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যে 6টা